আস্তে আস্তে আস্তে। এটা কি চলে যাচ্ছে, যাও। হে গাইস, গুড ইভিনিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও কিন্তু বেশ আছি। প্রায় 15 দিন পর নিজের রুমে যাচ্ছি, ঘরে যাচ্ছি। শ্বশুরবাড়ি থেকে এই যে ফিরলাম। শ্বশুরবাড়ি ছিলাম, তারপরে একদিন ছিলাম মায়াপুরে, আর হচ্ছে একদিন ছিলাম বাপের বাড়িতে। তো প্রায় 14-15 দিন হয়ে গেছে। এবারে যাচ্ছি, ঘরের অবস্থা যে কি হবে তার কোনো ঠিক নেই। এই তো আমার লাইফ। এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছি, অন্য লোকের ঘর পরিষ্কার করছি, এই করতে করতে প্রায় 10টা বছর কেটে গেল। তো এখনো সেই হচ্ছে, জানি না আর কতদিন এই হবে। মানে এই ভুক্তভোগী হয়ে না আমার ভীষণ কষ্ট হয়। কি আর করব। তো যাই হোক, এই যে দেখো আমরা ওপরে উঠছি সমস্ত কিছু গাড়ির নিয়ে। একবারে তো আনা যাবে না, অনেক কিছুই আছে, এতগুলো লোক, বাচ্চা। সত্যি কথা বলতে বাচ্চার জামা কাপড়ই অনেক হয়। আর আমার ছেলের বিশেষ করে একটু পরে শুশু করে, বমি করে দিচ্ছে, তো ওর জামা কাপড় অনেক চাই কোথাও গেলে। ঘরে এসে দেখি দরজাটা খুলে যা ঘরের অবস্থা, মানে মাকড়সার জাল সারা ঘর যেন ছড়িয়ে আছে, মশারির মতো, জালের মতো। তারপরে হচ্ছে ঘর এত নোংরা হয়েছে, মানে কোথা থেকে এত নোংরা ঢুকে বুঝি না। কাচের জানালা সমস্ত কিছু বন্ধ থাকে, তবু এত নোংরা, মানে ঘরে পাড়া দেওয়া যাচ্ছে না, যেন পায়ে কাদা কাদা হয়ে যাচ্ছে। বাথরুমে গিয়ে যদি পা ধুয়ে বাইরে বেরো, মনে হচ্ছে পুরো কাদা কাদা হয়ে গেছে। তো এতটাই ঘরের অবস্থা খারাপ। তো এসে আমি প্রথমে বললাম বাইরে সমস্ত ব্যাগ গুলো রাখো, আমি প্রথমে ঝাড় দিয়ে নেই, তারপরে ঘর পোছা লাগিয়ে নেই, তারপর তুমি সমস্ত কিছু ভেতরে ঢোকাবে। কারণ এই নোংরা ঘরের সঙ্গে বাচ্চারা আছে, তো মানে সম্ভব নয়। তার জন্য এই যে দেখো আমি ভালো করে আগে পরিষ্কার করে নিচ্ছি। বাবু মাম্মাম ওরা দুজনে এদিকে ঘোরাঘুরি খেলাখেলি করছে, আর ওর পাপা সমস্ত জিনিস ঠিকঠাক করছে। ওর পাপাও আমার সাথে হাত লাগিয়েছে, জানো তো। মানে একা একা এই সমস্ত করা সম্ভব নয়। ওর পাপা এসে বিছানা কাঁথাগুলো ঠিকঠাক করছিল। তারপরে ফ্রিজটার যা অবস্থা, ফ্রিজের মধ্যে যেন ও সেই কি একটা পোকা যে উড়ে উড়ে বেড়ায়, সেই পোকাটা সারা ঘর ছেয়ে গেছে। ঘরে কিন্তু কিচ্ছু ছিল না, কিচ্ছু না। ফ্রিজটাও বন্ধ ছিল। ঘরে ঢুকে ফ্রিজটা খুলে দেখি ফ্রিজের অবস্থা ভীষণই খারাপ। দেখতে পাচ্ছ এই যে এই পোকাগুলোর কথাই বলছিলাম, সারা ঘর ছেয়ে গেছে। ফ্রিজের মধ্যে একদম বোঝাই হয়ে আছে ফ্রিজ। আর এইদিকে তোমাদের দাদাভাই এই যে দেখো ওয়াটার পিউরিফায়ার জলটা খালি করছে। কারণ হচ্ছে অনেক দিন ধরে এটার ভেতরে আছে, এই জলটা ফেলে দিয়ে নতুন জল বের করার চেষ্টা করছে, তার জন্য এই জলটা ফেলে দিচ্ছে। আর এই যে দেখো ঘরের অবস্থাটা ভীষণ খারাপ। তো আমি কিন্তু রুম দুটো ঝাড়ু দিয়ে দিয়েছি, হল রুমটা ঝাড়ু দেওয়া হয়নি। তো হল রুমটা আমি এবারে ঝাড়ু দিয়ে পোছা লাগাবো। ভীষণ খারাপ। গ্যাসগুলো এরকম পাতা ছিল, একটা ভুল হয়ে গেছিল। গ্যাসের উপরে যদি আমি কোনো পেপার বিছিয়ে দিতাম তাহলে হয়তো এতটা ধুলোবালি নোংরা পড়তো না। তো যাই হোক, গ্যাস ট্যাস সমস্ত কিছু মুছতে হবে। আর ঘরটা আমি মুছতে শুরু করে দিয়েছি। ঘরে পাড়া দেওয়া যাচ্ছে না, বলছি না যে বাথরুম থেকে বেরোলে যেন একদম পায়ের মধ্যে কাদা লেগে আছে। তো তার জন্যই এই যে দেখো বারবার আমি জল চেঞ্জ করে করেছি, একদম কাদাগুলার জল বেরিয়েছে। মানে এই সমস্ত খাটুনি করতে হয় না, এই জন্যই না আমার কোথাও যেতে ইচ্ছে করে না। কোথাও গেলে এই 4-5 দিনই যদি আমি থাকি না, তবুও এই ঘরের এইরকম অবস্থা হয়। তো সেইখান থেকে এসে আমার মানে এত খাটুনি হয়ে যায়, এত প্রেসার পড়ে যায় আমার। মানে সত্যি কথা বলতে আমার খুব কষ্ট হয়। সেই জন্যই বাচ্চা কাচ্চা নিয়ে পারি না বলেই আমি কোথাও যেতে চাই না, ঘরের মধ্যেই পড়ে থাকি। তো যাই হোক, আমার ঝাড়ু পোছা সমস্ত কিছু, ঘর গোছানোর আহ কমপ্লিট হয়ে গেছে। তারপরে তোমাদের দাদাভাই দেখো ওই বাইরে থেকে জিনিসগুলো সব ভেতরে এনে রাখছিল, কারণ ভেতরে আমি প্রথমে বলেছি যে আমি ঝাড়ু পোছা দেই, তারপর তুমি ভেতরে এনো, না হলে এই জায়গাটা আবার অপরিষ্কার থেকে যাবে। তো আসার সময় দেখি বাজারে সমস্ত কিছু নতুন নতুন সবজি উঠেছে। এখন তো শীতের দিন, এখন তো সবজির বাহার, তাই না? তো লাফা শাক খেতে আমার ভীষণ পছন্দ লাগে। তো অনেকে এই শাকটা চেনো না, তো সেই শাকটা আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের। আর এটা হচ্ছে পেঁয়াজ কলি, আমার খেতে ভীষণ ভালো লাগে। এই যে এটা হচ্ছে লাফা শাক, ভীষণ টেস্টি লাগে। এটা যদি ছোট মাছ দিয়ে বা মাছের মাথা দিয়ে একটুখানি আহ ঝোল ঝোল রান্না করো তাহলে কিন্তু ভীষণ টেস্টি লাগে। আর ওই পেঁয়াজ কড়িটা দিয়ে বাটি চচ্চড়ি করলে কিন্তু ভীষণ টেস্টি লাগে, ছোট মাছ দিয়ে, মাছের মাথা দিয়ে করলেও কিন্তু ভালো লাগে। আর দেখো তোমাদের দাদাভাই তারপরে এই যে শুরু করে দিয়েছে ও ফ্রিজ ট্রিজ পরিষ্কার করতে। ওকে বলেছি তুমি ফ্রিজটা পরিষ্কার করো, আর হচ্ছে বিছানাটা ঠিকঠাক করো, কারণ বিছানাগুলো সমস্ত কিছু তুলে রেখে গেছিলাম। তারপরে সেই তোলা বিছানা আবার পাততে হবে, সমস্ত কিছু সেট করতে হবে। মশারিটা না উপরে রেখেই চলে গেছিলাম, ভাঁজ করে ভেতরে রাখতে ভুলে গেছি। মশারিটার ভীষণ খারাপ অবস্থা হয়েছে। তারপর ঘরে আবার মশারি ছিল, সেটা বের করেছি। এসে দেখি সারা ঘর মশায় ভর্তি হয়ে আছে। জানি না কোথা থেকে এত মশা ঢুকেছে, সমস্ত কিছু তো বন্ধই ছিল। তো যাই হোক, তারপর সমস্ত কিছু সেরে সুরে একটু ফ্রেশ হয়ে তারপরে হাত পা ধুয়ে
তারপরে বসেছি চা বানাতে। চা বানিয়ে সকলে মিলে একসাথে খাচ্ছি। আর এই যে দেখো ২ ভাই বোনের অবস্থা। আর এইদিকে তোমাদের দাদাভাই তাও বিছানাটা একটুখানি সেট করে দিয়েছে। সত্যি বলতে বরমশাই যদি বাড়িতে থাকে আমাকে ভীষণভাবে হেল্প করার চেষ্টা করে যেটুকু পারে। ছেলে মানুষ তো। আর ছোটবেলা থেকে তেমন কিন্তু ওরা কিছুই করেনি, পড়াশোনাই করেছে। আর তো তেমন অনেকে দেখি কি সুন্দর করে রান্না করে, অনেক কিছু করে। তো ও তেমনভাবে সে সমস্ত পারে না। তবে হ্যাঁ, চেষ্টা নিশ্চয়ই করে। কারণ ওদের তো মানে জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ করা সমস্ত কিছুই করতে হয়, তাই না? মানে তো সেই চেষ্টাটা করে আর চেষ্টা করলে কি না হয়, তাই না? তো চেষ্টা করে আর পারে। এটাই হচ্ছে কথা। তো যাই হোক তারপর কিন্তু বাবুকে অনেক কষ্টে ঘুম পাড়িয়েছি একটুখানি। ভীষণ উৎপাত করছিল। চারুদিকে এটা ধরছে, ওটা ধরছে। সমস্ত কিছু তো নোংরা হয়ে আছে না? তো ভাবলাম যেহেতু বিছানা-টিছানা ঠিকঠাক করা হয়েছে ওকে আগে জবরদস্তি ঘুম পাড়াই। তো যাই হোক ওকে আগে ঘুম পাড়িয়েছি। তারপর তোমাদের দাদাভাই গেছে বাইরে। কারণ হচ্ছে বলছে যে, "আজকে তোমার কিছু রান্না করতে হবে না। এত কিছু করার পর, এত খাটাখাটনি করার পর এখন রান্না করতে গেলে অনেকটা টাইমও লেগে যাবে। আবার সেই খাটুনিও হবে। তুমি ছেড়ে দাও। আজকের বাইরে থেকে রুটি আর সবজি আনা হবে।" তো যাই হোক তোমাদের দাদাভাই বাইরে থেকে কিন্তু তন্দুরি রুটি আর হচ্ছে মটর আর পনিরের সবজি এনেছে এই যে। আর আমার মামাম তো জানোই ও শুধু বাইরের খাবার ভীষণ পছন্দ করে। ওর কিন্তু বাইরের খাবার খেলেই প্রবলেম হয়। তবুও কিন্তু ও বাইরের খাবার ভীষণ পছন্দ করে। তো যাই হোক একটা বেলা তো খাওয়াই যায় সেই মনে করে তোমাদের দাদাভাই নিয়ে এসেছে। আমি অনেক মানা করেছিলাম, "থাক আনতে হবে না। কয়েকদিন সমানেই তো হোটেলের খাওয়া খাওয়া হচ্ছে। এখানে ওখানে যাওয়া হচ্ছে। তো এখন আর খেতে হবে না। আমি সেদ্ধ ভাত করি।" আমার মাম্মাম বলছে, "না, না আমি সেদ্ধ ভাত খেতে পারব না।" তো জানোই তো এতদিন পরে পাপা আছে। তো পাপার কাছে আবদার, খাবে না। তো খেলোই না। তো তারপর আবার সকালে মাম্মামের স্কুল আছে। তাড়াতাড়ি করে সমস্ত কিছু করতে হবে। তার জন্যই হচ্ছে মানে ভাবলাম থাক গিয়ে তাড়াতাড়ি করে খেয়ে শুয়ে পড়ি। আবার সেই সকালবেলায় ৫টা ৫:৩০টার দিকে উঠতে হবে, সমস্ত কিছু রেডি করতে হবে, খাবার বানাতে হবে, খাওয়াতে হবে, টিফিন বানাতে হবে। তো জানো মাম্মামের সমস্ত কিছু আমি রেডি করে রেখেছি। সকাল, সকাল কোথায় কি খুঁজবো? এতদিন পরে এসেছি বাড়িতে কোথায় স্কুল ড্রেস আছে, কোথায় কি আছে নিজেই জানি না। তো তার জন্য দেখো স্কুল ড্রেস-টেস সমস্ত কিছু আমি বার করে গুছিয়ে রেখে দিয়েছি, যাতে সকালবেলা উঠে প্রবলেম না হয়। কেন বলো তো? সকালে তো ওই ১-১.৫ ঘন্টার মতো টাইম। ওর মধ্যে ওইটুকু বাচ্চা উঠবে, ব্রাশ করবে, বাথরুমে যাবে, স্নান করবে, আ ব্রেকফাস্ট করবে। মানে তারপর যদি আমি ওকে তাড়া না দেই, তাহলে কিন্তু ও একদমই কিছু করতে চায় না। কারণ ওই যে ঘুমের ঘর থেকে উঠতেই, ঘুম ভাঙতেই ওর অনেকটা সময় লেগে যায়। তো যাই হোক তার জন্য আমি সমস্ত জামা-কাপড় সমস্ত কিছু রেডি করে কিন্তু শুয়েছি, যাতে সকালে উঠে কোনো প্রবলেম না হয়। আর এই যে দেখো শুয়ে পড়ে তোমাদের দাদাভাইকে খালি ডিস্টার্ব করেই যাচ্ছি, করেই যাচ্ছি। আর ও শুধু হাসছে, আর কিচ্ছু করার নেই। দুজনে এই করি সারাদিন। আমি ক্যামেরা ধরলেই জানো তো তোমাদের দাদাভাইয়ের অবস্থা। এইরকম করবে। আর আমি ক্যামেরা ধরে ওকে ডিস্টার্ব করব। আর যখন ক্যামেরা বন্ধ হবে ও আমাকে ডিস্টার্ব করবে। ক্যামেরার সামনে কিছু বলে না। ধোয়া তুলসী পাতা সেজে থাকে। কিন্তু আসলে কিন্তু ধোয়া তুলসী পাতা নয়। ভীষণ বদমাশ। সবসময় আমাকে রাগায়। আর এই নিয়ে দুজনের মধ্যে প্রচন্ড গন্ডগোল হয়। তো যাই হোক টম অ্যান্ড জেরি যেটাকে বলে। তো বাই, গুড নাইট। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। সকলকে অনেক, অনেক ভালোবাসা, অনেক, অনেক ধন্যবাদ জানিয়ে আমার ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি।